ওকে ওকে আসসালামু আলাইকুম। আপনারা একটু চলে আসছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটুখানি জানাবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক কিনা। ওকে, সো সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের একটা প্রবন্ধ নিয়ে, আর সেটা হচ্ছে সাহিত্যে খেলা। এই প্রবন্ধটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে হচ্ছে আলোচনা করব। ওকে ওকে, সো সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটু জানাও। আশা করি সবকিছু ঠিকঠাক। ভেরি গুড। ওকে, আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলো। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে চলে যাই। তাহলে আমরা আজকে কিছু ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করব। চমৎকার একটা প্রবন্ধ নিয়েও আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো ভাইয়া, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে চলে যাই নাকি, আর দেরি না করি। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত একটা প্রবন্ধ নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু শোনাও যাচ্ছে, ঠিক আছে। ওকে স্যার, ক্লাস শুরু করে দেন। হ্যাঁ, অবশ্যই শুরু তো করতেই হবে, তাই না? ওকে, তো অনেকে জয়েন করে ফেলেছো, ঠিক আছে। সবাই একটু জয়েন করে ফেলো। আজকের ক্লাসে আমরা এই প্রবন্ধটা নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ আলোচনার দিকে আস্তে আস্তে যাব। ওকে, তো আগে আমরা একটু বুঝি যে সাহিত্যের নামটা কেন এমন হলো। ঠিক আছে, সাহিত্যের নামটা কেন এমন হলো। সাহিত্য তো বুঝো, অর্থাৎ সাহিত্যে কিভাবে খেলা করা যায়। সাহিত্যের খেলা নামটা তো এটাই বুঝাচ্ছে, তাই না? তো আমরা বেসিক্যালি আজকের ক্লাসে সাহিত্য কিভাবে খেলা করা যায় সেই জিনিসটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে হচ্ছে শিখবো। তার আগে তোমাদেরকে একটু বলি, এই যে এটা কিন্তু গল্প না, এটা কিন্তু প্রবন্ধ। ঠিক আছে, প্রবন্ধ। তো প্রবন্ধ কি? যেখানে লেখকের জ্ঞান গম্ভীর আলোচনা থাকে। কোনো একটা সাবজেক্টকে উদ্দেশ্য করে লেখক যে জ্ঞান গম্ভীর আলোচনা করে সেটাকেই বলে প্রবন্ধ। এখানে কোনো ক্যারেক্টার থাকে না, কোনো কাহিনী থাকে না, ওই জায়গাটাকে, ওটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সাহিত্য। ওকে, তা সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ। তো আশা করি প্রবন্ধের মূল থিমটা আমাদের কাছে মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ভাইয়া, বাংলা ব্যাকরণ লিখিত অংশ কি পড়াবেন? অবশ্যই পড়াবো। বাংলা ব্যাকরণে লিখিত অংশ তোমাদের পড়ানো হবে, মূল ক্লাসগুলো চলতেছে। তোমরা দেখবা যে তোমাদের যেই কোর্সের যে মডিউল দেওয়া হয়েছে ওই মডিউলে দেখবে যে আমাদের ওইটা আছে। ওকে, আচ্ছা, সমস্যা নেই, সব পড়ানো হবে। এবার চলো আমরা একটু চলে যাই আমাদের এইখানে। আমরা একটু লেখক পরিচিতি নিয়ে প্রথমে একটু কথা বলি। তো লেখকের নাম তোমরা সবাই জানো, প্রমথ চৌধুরী। তো আমরা দেখি যে লেখক পরিচিতিতে আমরা দেখব যে তিনি হচ্ছে 7 আগস্ট 1868 যশোরে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হচ্ছে 2 সেপ্টেম্বর 1986 1946, এবং তিনি শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন। ওকে, শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপর দেখি তার পৈতৃক নিবাস হচ্ছে হরিপুর পাবনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারো পৈতৃক নিবাস যদি বাংলাদেশে যদি হয় তাহলে সেটা পরীক্ষাতে প্রশ্ন আসে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার ছদ্মনাম হচ্ছে বীরবল। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তার জন্মস্থান হচ্ছে
যশোরে। তাহলে খেয়াল করো, জন্মস্থান যশোর আর পৈতৃক নিবাস হচ্ছে পাবনা, আর তার ছদ্মনাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীরবল। সেটা কি? বীরবল। এখানে তোমাদেরকে একটু বলি, তোমরা মাঝে মধ্যে যেই কাজটা করো সেটা হচ্ছে মাঝে মধ্যে তোমরা যেই কাজটা করো সেটা হলো গিয়ে আমরা বিভিন্ন মাঝে মধ্যে তোমরা সাহিত্য যখন পড়ো, বিভিন্ন গল্প উপন্যাস, তখন দেখছো লেখকদের ছদ্মনাম থাকে। এখন বলো, আমার আর তোমার ছদ্মনাম নাই কেন? আমার আর তোমার ছদ্মনাম নাই কেন বলো তো? লেখকদের কেন ছদ্মনাম থাকে? লেখকরা কেন ছদ্মনামে লিখতো? এটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে এটা আসলেই কারণ, দুই নাম্বার কারণ হচ্ছে এটা কোনো কারণই না, শুধু শুধু লিখে। ওকে, তো আসো আমরা একটু কারণগুলো একটু অ্যানালাইসিস করি। প্রথম কারণ হচ্ছে লেখকরা আসলে যখন সাহিত্য যখন পড়েন, যখন সাহিত্য যখন লিখেন, তখন কিছু বিষয় আছে যেমন পলিটিক্যাল, তখন ভারতবর্ষে ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। এখন ব্রিটিশ বিরোধী কোনো লেখা যদি সেখানে নিজের নাম দিয়ে যদি লেখে, ব্রিটিশ বিরোধী কোনো লেখাতে যদি নিজের নাম যদি দেয়, তাহলে সেখানে কি দাঁড়ায়? ব্রিটিশ বিরোধী লেখকেতে নিজের নাম, ধরো আমি যদি এখন যে সরকারের বিরুদ্ধে যদি লিখি, তা আমি যদি দিই আমার নাম, হ্যাঁ আমার নাম তানভীর, ওকে, এই নামে যদি দিই, তাহলে কি হবে? আমারে গ্রেপ্তার করবে। তো তখন কি করা হয়? তো নিজেরা সেফটিতে থাকার জন্য তখন আরেকটা নাম ব্যবহার করে, যাতে প্রকৃত লেখক এটা যাতে অনুসন্ধান করতে না পারে, এই জন্য লিখতে। আরেকটা কারণ হচ্ছে শুধুই লিখতো, যেমন রবীন্দ্রনাথের অনেকগুলো ছদ্মনাম ছিল, ভানুসিংহ ঠাকুর ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। এই যে ছদ্মনামগুলো ছিল, এগুলো রবীন্দ্রনাথ নির্দিষ্ট কোনো কারণে দেয় না, এমনিতেই দিছে, মন চাইছে এই জন্য দিছে। ছদ্মনাম হচ্ছে নিজের নামকে আড়াল করে যে নামে ব্যবহার করা হয় সেটাকে বলে, সেটা হচ্ছে ছদ্মনাম। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক তিনি। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। চলিত রীতি অর্থাৎ চলিত রীতি হচ্ছে আগেরকার দিনে সবকিছু কিন্তু সাধু রীতিতে লেখা হতো। খাইয়া আছি, বলিয়া আছি, করিয়া আছি, যাইতেছিলাম, হ্যাঁ খাইয়াছিলাম, এই যে দেখো সাধুরীতি, এখান থেকে আমরা যখন করিয়াছিলাম না বলে করেছিলাম, হ্যাঁ বলিব না বলে বলবো বলি, হ্যাঁ খাইয়াছিলাম না বলে খেয়েছিলাম বলি। তো এই যে সাধুরীতির যে অ্যাকসেন্ট বা সাধুরীতির যে সিস্টেম, এইটা বাদ দিয়ে প্রমথ চৌধুরী সর্বপ্রথম চলিত রীতিতে তিনি হচ্ছেন লেখালেখি শুরু করেন, এই জন্য তাকে বলা হয় চলিত রীতির প্রবর্তক। এবং গদ্য স্টাইলের নাম ছিল বীরবলি। তিনি যে গদ্য স্টাইলে তিনি গদ্য লিখতেন সেটার নাম হচ্ছে বীরবলি। ওকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বীরবলি। তিনি বীরবল নামে ছদ্মনামে লিখতেন। এটা যে বীরবল ছদ্মনামে লিখতেন, বাংলা সাহিত্যের চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। তো তিনি যে প্রথম চলিত রীতিতে লিখছেন, এটা কিন্তু তিনি তার প্রথম যে গ্রন্থতে লিখছেন সেটা হচ্ছে বীরবলের হালখাতা। তাহলে এই বীরবলের হালখাতার মধ্যে বাংলা সাহিত্যে সর্বপ্রথম চলিত রীতি কি করা হয়? লেখা হয়। ওকে, এরপর আমরা দেখি বাংলা সাহিত্য চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। তিনি চলিত ভাষা ব্যবহার রবীন্দ্রনাথকে প্রভাবিত করতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের মতো একজন প্রভাবশালী সাহিত্যিককে চলিত রীতিতে লেখার জন্য যিনি প্রভাবিত করতেন, তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, বুঝছো? এখানে একটা 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 কোশ্চেন পরীক্ষাতে প্রায় আসে যে চলিত রীতিতে রবীন্দ্রনাথের গুরুকে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু হচ্ছে এই প্রমথ চৌধুরী। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের জিনিসগুলো ক্লিয়ার। এরপরে আমরা যাই যে তার কাব্য স্টাইল ইতালীয় সনটের প্রবর্তক। তা বাংলা কাব্য সাহিত্যে তিনি ইতালীয় সনটের প্রবর্তক, এটা একটু মনে রাখবা। সনেট হচ্ছে সাধারণত 14 লাইন যুক্ত যেগুলো থাকে, এগুলো ইতালীয় যে সনেট, সেই সনেটের প্রবর্তন করেছেন বাংলা সাহিত্যে এই প্রমথ চৌধুরী। আচ্ছা, এরপর দেখো ভারতী পত্রিকায় হালখাতা, তার চলিত রীতি প্রথম গদ্য বাংলা। প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। তো সেখান থেকে বুঝতে পারতেছো যে তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ, ইন্দিরা ঠাকুরের কন্যা, অর্থাৎ তার ভাইজিকে বিয়ে করেন। রবীন্দ্রনাথের ভাইজির মূলত জামাই ছিল প্রমথ চৌধুরী। সেই জায়গাতে রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরী কিন্তু আত্মীয়, বুঝছো? এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক, এটা হচ্ছে সবুজপত্র পত্রিকা। সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত। সবুজপত্র পত্রিকার মধ্য দিয়েই আসলে বাংলা সাহিত্যে চলিত রীতির আসলে প্রবর্তন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, এরপর দেখো তিনি হচ্ছেন বিলেত যান এবং ব্যারিস্টারি পাশ করেন। এখানে অনেক ইনফরমেশন আছে, আমরা এদিকে না যাই। তার সাহিত্য কর্মগুলো হচ্ছে এক নজরে তোমরা একটু পড়ে রাখবা। তার প্রবন্ধগুলোর ভিতরে রয়েছে তেল নুন লাকড়ি, এরপর রয়েছে বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, দুই আরি কথা, তারপর হচ্ছে বীরবলের টিপ্পনী,
এরপর রয়েছে রায়তের কথা, নানা চর্চা, গড়ে বাইরে, প্রাচীন হিন্দুস্তান, বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, তারপর হচ্ছে প্রাচীন বঙ্গ সাহিত্যের হিন্দু ও মুসলমান, এগুলা। আর তার কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে সনেট, পঞ্চশত, তারপর পদচরণ, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। মানে কাব্যগ্রন্থ বলতে কবিতার বই আর কি, সোজা কথা বললে। আর প্রবন্ধ তো বুঝোই, এই যে আমরা বললাম আজকে যে পড়লাম যে সাহিত্যে খেলা, এগুলো হচ্ছে কি প্রবন্ধ, যেখানে লেখক জ্ঞান গম্ভীর আলোচনা করে, সেটাই। এরপর গল্প গ্রন্থ রয়েছে, অর্থাৎ অনেকগুলো গল্প মিলিয়ে একটা গ্রন্থ। তার মধ্যে রয়েছে চারিয়ারি কথা, আহুতি, ঘোষালের ত্রিকথা, নীল লোহিত, অনুকথা সপ্তক, তারপর হচ্ছে সেকালের গল্প, ট্র্যাজেডির সূত্রপাত, 2 বা 1 গল্প সংগ্রহ, এগুলো হচ্ছে লেখকের গল্প গ্রন্থ। ওকে, তো আমরা মোটামুটি গল্প গ্রন্থগুলো পড়লাম। এইবার আসো আমরা একটু সাহিত্যে খেলা যেটা, এটার আমরা একটু উৎসটা একটু পড়ার জন্য চেষ্টা করি, এটার একটু উৎসটা পড়ি। ওকে, তো প্রমথ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম সংকলিত হয় সবুজপত্র পত্রিকার শ্রাবণ 1322 বঙ্গাব্দ সংখ্যায়। তো এটা এখান থেকে আবার পরীক্ষাতে এটাও আসে যে প্রমথ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়। আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। এত কিছু কি লাগবে? এত কিছু লাগবে না, কিন্তু আমি যে অনেক জানি এটা বোঝানোর জন্য আর কি এত কিছু বলতেছি। ওকে, এইবার আসে, এরপর দেখো আমরা দেখি যে তো কোন সংখ্যায় প্রকাশিত, এটা হচ্ছে শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। ওকে, সাহিত্যে খেলা শ্রাবণ সংখ্যায় প্রকাশিত, অর্থাৎ শ্রাবণ মাসে সবুজপত্র পত্রিকার যে যে সংখ্যাটা বের হয়েছে সেটাকে বলে। পরে তার প্রবন্ধ সংগ্রহ বইয়ে এটা সংকলিত হয়। ওকে, বুঝাইতে পারছি, কনসেপ্টটা ক্লিয়ার? এইবার আসো আমরা একটু মূল ভাবটা একটু পড়ি, যে এই যে প্রবন্ধটা আছে এটার মূল ভাবটা আসলে কি, এটার কনটেক্সটটা কি। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত, দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে ওঠে। লেখাটি ঈষৎ, ঈষৎ মানে সামান্য, সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে, অর্থাৎ তোমাদের বইতে কিন্তু পুরোটা নাই, একটু কম আছে। প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলের আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা না, অর্থাৎ কাউকে মনোরঞ্জন করা, অর্থাৎ কাউকে খুশি করে দেওয়া, এটা সাহিত্যের উদ্দেশ্য না। আপনি কি টেস্ট পেপার লঞ্চ করবেন? বাবা যা আছে সব কোর্সে পড়াই দিব, বাংলা বাজ বই কিনবা শেষ, এত ভুজুং বাজুং কথা বলো কেন? এটা লাগবে ওইটা লাগবে, যেটা পড়াচ্ছি ওইটা পড়ো, ভং ভাং কথা বলে। খালি বাপমার টাকা খসানো, ওই বই ওই বই, টেস্ট পেপার বই, এই বই সে বই। বাপমা টাকা দিয়ে কোর্সে ভর্তি করেছে, ক্লাস কর, আমার চেহারা দেখলেই তো পাশ করবা। এবার আসো ভাইয়া, আমার দিকে খেয়াল করো। তো কথা হচ্ছে আমাদের এই যে কারো মনোরঞ্জন করার জন্য না, অর্থাৎ লেখকের মতো সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি মনোরঞ্জন করা, কাউকে খুশি করে দেওয়া। তুমি আমার জন্য কবিতা লিখছো, প্রিয় তানভীর স্যার, আপনাকে না দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়, আপনার ক্লাস না করলে গলা দিয়ে খাবার নামে না, এটা কিন্তু সাহিত্যের উদ্দেশ্য না। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে এমন যে যেই সাহিত্য পড়ে সবাই কি পাবে, আনন্দ পাবে, সবাইকে আনন্দ দিতে হবে, এটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। এখন বাংলা ক্লাস হচ্ছে, বাংলা প্রথম পত্র ক্লাস হচ্ছে সাহিত্য নিয়ে কথা। এখন সাহিত্যের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে আনন্দ দান করা। এটা বুঝতে হবে যে বাংলা ক্লাসে মজা হবে, মাস্তি হবে, আনন্দ হবে, খুবই সিম্পল। এটা ইংরেজি ক্লাস না, এটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস না যে এটা বোরিং হবে, এটা বুঝতে হবে। ভাইয়া আপনার চোখ উপরে চলে গেছে, টেরা লাগতেছে না, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। একটা মিনিট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি তো ক্লাসে, একটু শেষ করে ব্যাক করি। হ্যালো ভাইয়া, আমি তো ক্লাসে, একটু শেষ করে ব্যাক করি। হ্যাঁ, আমি তো ক্লাসে, একটু শেষ করে কল করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমাকে জাস্ট 2টা মিনিট একটু সময় দাও, একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি শেষ করছি। হ্যাঁ ভাইয়া দেন। হুম, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই জি। হুম, হুম, না ভাইয়া আসলে, হুম, আচ্ছা 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 আচ্ছা। না এখন ভাইয়া, বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ। না মানে ব্যাপারটা হচ্ছে হুম, না তার মানে এখানে যে আসলে আপনাদের ওই যে চট্টগ্রাম মহানগরের কথা বলছে, ওটা কি আসলে মানে ওরা কি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি একটু নাম্বারটা চাই, হ্যাঁ আমি নাম্বার চেয়ে দেখি। হুম, আচ্ছা ঠিক আছে।
হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক, ওকে। তো এইবার আসো আমরা একটুখানি যাই, আহ, আমরা একটুখানি যাই ক্লাসে, দুঃখিত। ওকে, যেখানে ছিলাম এই জায়গাটাতে ছিলাম যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনন্দ দেওয়া। সাহিত্য পড়বা, এটা আনন্দ নিয়ে পড়তে হবে, মজা করে পড়তে হবে, ভংচং করা যাবে না, সাহিত্য কখনো বোরিং হওয়া যাবে না। এরপর বলছে কারো মনোরঞ্জন করা না, যেমন আমরা দেখি যে সরকারকে তেল মেরে মেরে লেখা, লেখে না, সরকারকে তেল মেরে মেরে লেখা। সাহিত্য লিখতে একটা সময় বাংলাদেশে এটা অনেক চলতো, সামনেও হয়তো চলবে। স্পেসিফিক মানুষকে খুশি করার জন্য লেখা, লিখছে না, এটা এটা করা যাবে না। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্যে হয়ে পড়ে স্বধর্মচ্যুত। অর্থাৎ তুমি যদি সাহিত্য লিখতে গিয়েও যদি চিন্তা করো যে কাউকে খুশি করবা, যেমন প্রেমিকার জন্য প্রেমিক কি করে, কবিতা লিখে। এখন প্রেমিকার জন্য যখন প্রেমিক কবিতা লিখে, তখন প্রেমিকের উদ্দেশ্য থাকে কি, প্রেমিকাকে খুশি করা। এই যে প্রেমিকাকে খুশি করার জন্য যখন লিখে, তখন আমাকে টেরা লাগতেছে, এটা হচ্ছে কেন, আমি তোমাকে বলি ভাই আমি টেরা না। মানে টেরা লাগতেছে হচ্ছে ক্যামেরাটা এইখানে, যে আমি কিন্তু এখন ক্যামেরার দিকে দাঁড়ায় আছি, তাকায় আছি, আমি কিন্তু আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি না, অন্য জায়গা থেকে ক্লাস নিই, থাপড়ামো আমার টেরা কইলে। আমি ক্যামেরার দিকে তাকায় আছি, কিন্তু ক্যামেরার দিকে না তাকে উপর দিকে তাকাইছি, কারণ উপরে হচ্ছে মনিটর, ওই মনিটরের দিকে তাকাইলে তোমাদের কমেন্টগুলো পড়ি। তো আমি যখন মনিটরের দিকে যখন তাকাই, তখন তোমাদের কমেন্টগুলো দেখা যায়। উল্টাপাল্টা কথা কইবি না। এইবার আসো, তো বলছে সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়ে স্বধর্মচ্যুত। অর্থাৎ প্রেমিক যখন প্রেমিকার জন্য যখন লিখে, প্রেমিক যখন প্রেমিকার জন্য যখন কবিতা লিখে, তখন প্রেমিকের টার্গেট থাকে প্রেমিকাকে খুশি করার জন্য, তখন সাহিত্যর যে ধর্ম, সেই ধর্ম থেকে আসলে কি করে, ধর্মচ্যুত হয়ে পড়ে। অর্থাৎ সাহিত্য হবে সবার জন্য উন্মুক্ত, এখানে কাউকে স্পেসিফিক কাউকে খুশি করার উদ্দেশ্য থাকবে না। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও না। আর এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে যে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও না। এই যে আমরা যে বাংলা প্রথম পত্র পড়ি, অপরিচিতা পড়ি, বিলাসী পড়ি, এখান থেকে যে আহামরি তুমি অনেক কিছু শিখতে পারবা, ব্যাপারটা এরকম না। এটা সত্য কথা, এটা বললে এখন অনেকে বলবো যে ভাই এটা কেমন কথা, বাংলা প্রথম পত্র বই কি তার মানে শিক্ষা নাই, আছে। কিন্তু সাহিত্যের উদ্দেশ্য কিন্তু এটা না যে তোমার শিখাইবো, এটার উদ্দেশ্য কিন্তু তোমাকে আনন্দ দেওয়া। সুতরাং আমরা প্রথম পত্র ক্লাসে কিছু শিখবো না, আমরা মজা নিব, আমরা আনন্দ নিব, বুঝছো? এটা আমাদেরকে কবি বলছে, আমি কইছি না। এটা গিয়ে কলেজের স্যারে গিয়ে কইবা যে স্যার আপনি এমন করেন কেন, আপনি কিছু কিছু বাংলা স্যার চোখ এমনি পোলাবেন একটি ক্লাসে আয়ে পড়াইতেছে গল্প, স্যার পড়াইতেছে, স্যার বুঝছে, পোলাবেন কিছু হ্যাঁ স্যার বুঝছি, সেরা সেরা জোস জোস, জি স্যার সব বুঝছে। এটা না, তো স্যারকে বলবা যে স্যার এখানে কিন্তু লেখক কিন্তু বলছে, প্রমোদ চৌধুরী বলছে যে এটা শিক্ষাদানের উদ্দেশ্য না, শিখমু না, আনন্দ দেন, মজা দেন, লাইট থাইব স্যারদের। কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছা এবং বাধ্য হয়ে। এই যে দেখা আবার পরের লাইনে বলছে, এটা কিন্তু মূল ভাব, মানে পুরো ইয়েটা সামারি করা হচ্ছে। এটা হচ্ছে অনিচ্ছা। পাঠ্য বইতে তোমার এই যে গদ্যগুলো দেয়, পদ্যগুলো দেয়, এটা তো তোমরা, এটা তোমার পাঠ্য বইতে না থাকলে জীবনে তুমি এটা পড়তা? অপরিচিত, সোনাত্তরী, বিলাসী, বিদ্রোহী, এগুলো পড়তা? জীবনেও পড়তা না। পক্ষান্তরে সাহিত্য রস আস্বাদন করে মানুষ স্বেচ্ছায় আনন্দে। তো বলছে লেখক, বলছে সাহিত্য হচ্ছে সেটা যেটা নিজের ইচ্ছাই পড়তে হবে, যেটা বাধ্য করে না, যেটা পাঠ্য বইতে না। ওকে, এরপর বলছে তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। তাহলে দেখো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি, জ্ঞানের বিষয় জানানো। শিক্ষার উদ্দেশ্য হলো কি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের বিষয় জানানো। আর পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য কি, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে সাড়া জাগানো। সাহিত্য হচ্ছে মানুষ যেটা পড়ে মনে সাড়া জাগবে সেটা। আর জ্ঞান হচ্ছে যেটা, শিক্ষা হচ্ছে যেটা জ্ঞানের 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 বিষয় জানানো। দুইটা কিন্তু আলাদা জিনিস। লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলা। দেখছো, এই যে আমি যে বলি যে বাংলা খেলনা, লেখক কিন্তু আমার কথাই কিন্তু আরো বহু বছর আগে কিন্তু বলে দিছে যে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলা। তার মানে সাহিত্য পড়া আর খেলাধুলা করা দুইটা সেম। খেললে কি হয়, খুব মজা পায়, আনন্দ লাগে, ক্লান্তি চলে যায়, এনজয় করি খেলাধুলা। তো সাহিত্য হবে এরকম যেটা তোমাকে কি করে আনন্দ দিবে। সুতরাং আজকে থেকে আমরা পড়বো না, আমরা খেলবো। খেলাধুলা যেমন নিছক আনন্দই প্রধান, খেলাধুলার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, কিছু ব্যতিক্রম কিছু উদ্দেশ্য আছে, শারীরিক একটু কসরত হবে, একটু ব্যায়াম হবে, ব্লা, বাট প্রধান উদ্দেশ্য কি, আনন্দ। সাহিত্যও তাই, অর্থাৎ সাহিত্যের প্রধান উদ্দেশ্য হবে আনন্দ। খেলাধুলা যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই,
সাহিত্যের উদ্দেশ্য তেমনি একমাত্র আনন্দ দান করা। অর্থাৎ সাহিত্য তোমাকে কি করবে? আনন্দ দিবে। এটা ছাড়া সাহিত্য পড়ে এমসিকিউ সিকিউ কমন পাবা, এইসব ভণ্ডামি বাদ দিতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখন থেকে কমন পড়ার জন্য পড়বো না। ঠিক আছে, পরীক্ষায় ফেল করবো। কথা কিছু সঠিক কিছু ভুল, মানে কিছু সঠিক না বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে ভাইয়া, ইনবক্সে আসিও তুমি, তোমার সাথে কথা আছে আমার। এর নাম কি? রাহাত হোসাইন। ওরে ব্লক করো। কারে ইনবক্সে রাখে? ইনবক্সে কি? ইনবক্সে কি বাবা তোমার? ইনবক্সে কি? আমি তো বুঝি নাই। হ্যাঁ, এই যে এটা কে? এটার ব্যান করে দিছি। ইনবক্সে রাখো কেন? ক্লাস হইতেছে এনে, ক্লাসে আবার ইনবক্স কি? সাসপেন্ড মেম্বার। 12 ঘন্টা, 24 ঘন্টা, 3 দিন। তোমরা বলো কয়দিনের জন্য করবো বলো তো? মানে পার্মানেন্ট ব্লক করলাম না, 28 দিন, 14 দিন, 7 দিন, 3 দিন, 24 ঘন্টা, 12 ঘন্টা, কয়দিন বলো? তোমরা বলো, তোমরা যেটা বলবো এটাই হবে। বলো ইনবক্সে রাখা ডাকে এগুলো কোন ধরনের ফাইজলামি? আচ্ছা যাও, 3 দিনের জন্য করছি। ইয়েস। আচ্ছা এবার আসো। হ্যাঁ, ওর ওর খেলা খতম। আচ্ছা এবার দেখো, দেখছো এই যে রাহাত পোলায় তো ব্যান করে দিছি, নাহলে পোলা দেখতো যে তোমরা সবাই 24 দিন লিখতেছো অনেকে। কত বড় হারামি তোমরা, চিন্তা করো। ওকে, এবার আসো আমরা মূল ইয়েতে যাই। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা। রোদা হচ্ছেন একজন ভাস্কর শিল্পী। ভাস্কর শিল্পী কি? রোদা হচ্ছে যে যিনি ভাস্কর্য বানায় আর কি, তিনি, তার নাম হচ্ছে রোদা। ভাস্কর্য তো বুঝো ওই যে মূর্তি, এগুলোকে যারা বানায় তারা হচ্ছে কি ভাস্কর বলে। যেমন আমাদের বড় বড় ভাস্কর্য আছে, অপরাজিতা, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভাস্কর্য আছে না, সবাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সংসপ্তক। এইগুলো হচ্ছে কি এই এরকম জগৎ বিখ্যাত একজন ভাস্কর শিল্পী আছে, তার নাম হচ্ছে রোদা, যিনি নিতান্ত জড় প্রস্তর, প্রস্তর মানে হচ্ছে পাথর, দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন। তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুল টিপে টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। অর্থাৎ এখানে রোদার কথা বলছেন। রোদা কি করেন? পাথর থেকে, অর্থাৎ জড়প্রস্তর পাথর, এই পাথর থেকে তিনি কি করেন? অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বের করেছেন। অর্থাৎ পাথর থেকে কি করে? জীবিত মানুষের মতো তিনি কি করে? ভাস্কর্য তৈরি করে, জীবিত মানুষের মতো ভাস্কর্য তৈরি করে। ওকে, এরপর বলছে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। তাহলে রোদার কাজ হচ্ছে কি? পুতুল গড়া। এক একজন এক একটা নিয়ে খেলে। তাহলে বলো তানভীর ভাই কি নিয়ে খেলে? তাহলে বলছে যে এই যে রোদা, তার কাজ হচ্ছে কি? এই যে, আর এরপর হচ্ছে কি? আঙুল টিপে মাটির পুতুল তৈরি করেন। আবার ওই যে মাটির পুতুল তৈরি করতে কেউ দেখছে এরকম টিপে 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 মাটির পুতুল বানায়। তো এই জন্য বলছে যে তিনি কি করেন? মাটির পুতুল তৈরি করেন। এই পুতুল বানানোই হচ্ছে তার খেলা। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকে। অর্থাৎ পৃথিবীর যত শিল্পী আছে সব শিল্পীর কাজ হচ্ছে কোনো না কোনো কিছু নিয়ে খেলা। যিনি গান গায় তার কাজ হচ্ছে কণ্ঠ নিয়ে খেলা, তাই না? যিনি ভাস্কর্য বানায় তার কাজ হচ্ছে এই ভাস্কর্য নিয়ে খেলা। যিনি অভিনয় করে তার কাজ হচ্ছে অভিনয় নিয়ে খেলা। সে একই সাথে হাসির অভিনয় করতে পারবে, কান্নার অভিনয় করতে পারবে, রোমান্টিক অভিনয় করতে পারবে। প্রত্যেকটা মানুষ এক একটা জায়গাতে কি করেন? এক একটা জিনিস নিয়ে খেলেন। ওকে, বুঝছো? আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এরপর বলছো শুধু রোদা কেন, পৃথিবীর শিল্প মাত্র এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে জানেন, বাদরও গড়তে জানেন। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, বুঝছো? যিনি পারেন তিনি সবই পারেন, যিনি পারেন তিনি সবই পারেন। একবার আমি আমার এক গার্ডিয়ানকে বললাম, নাম নাই বলি, আমার কোন গার্ডিয়ান সেটা নাই বলি, বললাম যে একটা বিয়ে শাদী করাই দিলে ভালো হয়, যোগ তো খারাপ, এনগার ছেলে মেয়েরা তো খারাপ হয়ে যায়, কম বয়সে বিয়ে শাদী। তখন আমি মাত্র ইন্টার পরীক্ষা দিছি। তো বললাম, বাসাতে বললাম যে বিয়ে শাদী করাই দিলে ভালো, এখনকার পোলাপাইন তো ভালো না, বয়স হলে কি কি কইরা ফেলায়, বিয়ে টিয়ে করাই দিলে মনে হয় ভালো আর কি। নিজের কথা নিজেই বলতেছি। তখন বলছে যে যে পারে সে সবই পারে। তো এখানে কথা এইটাই যে যে পারে সে শিবও করতে পারে। শিব করতে পারে মানে হচ্ছে, শিব মানে হচ্ছে মহাদেব, অর্থাৎ খুব ভালো উচ্চ মানের জিনিসও সে বানাতে পারে, বাদরের মতো নিচু মানের জিনিসও সে বানাতে পারে। অর্থাৎ যে পারে সে সবই পারে। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না, সম্ভবত এই কারণে, অর্থাৎ তাদের হাতে এক করতে আর হয় না সম্ভবত এই কারণে কলা রাজ্য মানে সে সাহিত্য রাজ্য বা শিল্পকলার পরিমণ্ডল,
মহাপুরুষদের যা খুশি তাই করার যে অধিকার আছে ইতর, ইতর মানে হচ্ছে ছোট, নগণ্য, ইতর শিল্পীদের সে অধিকার নেই। অর্থাৎ বলছে যারা বড় শিল্পী তারা যে কোনো কিছু চাইলে করতে পারে। যে ভালো অভিনয় করে সে কিন্তু একই সাথে হাসির অভিনয় করতে পারে, কান্নার অভিনয় করতে পারে। আর যে মনে করো টুকটাক অভিনয় করে সে কিন্তু সব অভিনয়তে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। তো এই জন্য বলছে যে ইতর শিল্পী অর্থাৎ নগণ্য শিল্পীদের সাথে বড় শিল্পীদের পার্থক্য এখানেই, বুঝছো? স্বর্গ হইতে দেবতা মাঝে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কোনো আপত্তি করেন না, কিন্তু মর্তবাসী পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। খুব গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ যারা স্বর্গে থাকে তারা কিন্তু চাইলে মাটিতে, ভূতল মানে হচ্ছে মাটি, মাটিতে নিচে আসলে কারো কোনো সমস্যা নেই। স্বর্গ থেকে কেউ যদি জমিনে আসতে চায়, পৃথিবীতে আসতে চায়, কোনো সমস্যা নেই। কিন্তু পৃথিবীর মানুষ যদি পৃথিবী থেকেও আরো নিচে নেমে যেতে চায়, অর্থাৎ রসাতল অধপতনে চলে যেতে চায়, তাহলে এটা নিন্দার বিষয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা দেখি এরপর কি। এরপর বলছে অথচ এই কথা অস্বীকার করার জো নাই, অর্থাৎ এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই যখন এই জগতে 10টা দিক থাকে। অর্থাৎ জগতে কিন্তু 10টা দিক। অনেকে বলবো 10টা দিক কেমনে? এই যে দেখো, ধরো এরকম 4টা দিক, এখানে এটা একটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক। তো তুমি যদি আবার হিসাব করো তাহলে দেখবে যে এইখানে আরো দিক তৈরি হয়, এখানে এরকম মোট 10টা দিক আছে, 4টা না, মোট 10টা দিক। 10টা দিক আছে, তখন সেই সব দিকে গতায়াত মানে হচ্ছে যাতায়াত করার প্রবৃত্তি মানুষের পক্ষে স্বাভাবিক। অর্থাৎ যখন চারদিকে যেদিকে মানুষ জায়গা পাবে, যে দিক 10টা দিক থাকলে মানুষ 10 দিকেই যাইতে চাইবে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে মন উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায়, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়, উঠতে চায় না, ঢুকতে চায় না। কিন্তু সাধারণ লোকের কি ধর্ম, কি নীতি, কি কাব্য, হ্যাঁ, সকল রাজ্যেরই অহরহ ঢানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতমণ্ডলী মানে শ্রোতমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করিতে পারি না। অর্থাৎ একটু উঁচুতে উঠতে চায়, সবাই একটু উঁচুতে উঠতে চায়, কারণ একটু উঁচু না হলে সবার দৃষ্টি আকর্ষণ করা যায় না। সবাই যদি একটু উঁচুতে না ওঠে, আমরা কি করি? নিজের টাকা খরচ করে নিজে স্ট্যাটাস দিই। চাইলে আইফোন, আমার কিন্তু ক্ষমতা নাই 10,000 টাকার আইফোন চালানোর, পোলার ক্ষমতা নাই, কিন্তু পোলায় চুরি করে আইফোন কিনে 1 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে। কেন? কারণ সে নিজেকে উঁচুতে উঠাতে চায়। কারণ সে কি চায়? সে নিজেকে উঁচুতে উঠাতে চায়। এটাই হচ্ছে কথা। অর্থাৎ আমরা কি করি? সবাই নিজেকে উঁচুতে না উঠলে, আইফোন না চালালে তো সবাই মনোযোগ দিবে না। সাইকেল কেনার ক্ষমতা নাই, কিন্তু বাপরে কাবু কইরা হুন্ডা কিনে, কারণ হুন্ডা না কিনলে তো মায়ের অ্যাটেনশন পাওয়া যাবে না। তো কথা বুঝতে পারছো? এই জন্য বলছি বেনিতে মানে হচ্ছে বক্তব্য দেওয়ার যে মঞ্চ, বক্তব্য দেওয়ার যে জায়গাটা থাকে, উঁচু জায়গা, এটাকে বলছে বেনিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখেন না। তো বলছে আমরা যদি যে জায়গাতে, উঁচু জায়গাতে যদি না দাঁড়াই, আমরা যদি বক্তব্যের জায়গায় যদি না দাঁড়াই, তাহলে আমাদের বক্তব্য কেউ শুনবে না। আবার রঙ্গমঞ্চ, ওই যে যেখানে আগে যে মঞ্চ হতো না, এই মঞ্চে না দাঁড়ালে কেউ আমাদের অভিনয় দেখবে না। রাস্তায় দাঁড়ায় অভিনয় করলে তো কেউ সে অভিনয় দেখবে না। আর কাষ্ঠমঞ্চ হচ্ছে ওই যে কাঠের যে বক্তব্য দেয়, যে ওটা আর কি, যেখানে দাঁড়ায় বক্তব্য দেয়, হ্যাঁ, মঞ্চ টাইপের আর কি, বা ইয়ে টাইপের, যেখানে দাঁড়ায়। এই কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শুনে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভ আমরা অগত্যা মানে অন্য উপায় না পেয়ে 24 ঘন্টা টঙে চড়তে চাই। টং মানে উঁচু, অর্থাৎ আমরা সবাই অ্যাটেনশন পাওয়ার জন্য কি করি? সব সময় উঁচুতে থাকতে চাই। সব সময় কি চাই? উঁচুতে থাকতে চাই। এরপর বলছে কিন্তু পারি না, কিন্তু আমরা সেটা পারি না। ঠিক আছে, ওকে। এরপর দেখো, অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টায় মহাপতনের কারণ হয়। তোমরা কি নেকলেস পড়ছো? নেকলেস গল্পটা কি তোমরা পড়ছো? নেকলেস গল্পটা সবাই পড়ছো? নেকলেস গল্পের মূল কনসেপ্ট কি বলো? দেখছো যে তোমাদেরকে পড়াইলাম না এটা? নেকলেস কি তার হার নাই? এখন হার না থাকার কারণে সে কি করে? নিজের তো আয়ত্ত নাই, এই জন্য সে কি করে? আরেকজন থেকে ধার নেয়, এবং এই ধার নেওয়ার থেকে নিজের যা ক্ষমতা, এর থেকে উঁচুতে উঠার কারণে, এর থেকে উঁচু স্থানে নিজের জামা ইনকাম করে মাসে 2,000 টাকা, কিন্তু ভাব নিয়ে থাকে রাজরানীর মতো। এরকম করতে গিয়েই তো কি হয়েছে? পতন হয়েছে। তো এখানে সেটাই বলছে, অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থান উঠবার চেষ্টায় মহাপতনের কারণ।
এই কাজ করা যাবে না। যতটুকু অ্যাবিলিটি আছে তার ভিতরেই থাকতে হবে, এর থেকে বেশি চিন্তা ভাবনা করলে পতন হবে। এসব কথা বলার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনের পথ অনুসরণ করাই কর্তব্য। মহাজন মানে হচ্ছে যারা মহামানব, যারা তাদেরকে, ওকে। কিন্তু ডাইনে বায়ে ছোটখাটো গলি খুঁজতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সে অধিকার আমরা কেন বঞ্চিত হব? অর্থাৎ ডাইনে বায়ে অনেক জায়গা আছে, সে যে জায়গাতেই তারা কি করতে পারে, যে সব জায়গাতেই আমরা চাইলে ঢুকে যেতে পারি, এটা বলছে। গান করতে গেলেই যে সুর তারাই ছড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে গেলেই যে মনের শুধু গভীর এবং প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। লেখক বলেন গান করতে গেলে অনেক ভালো কণ্ঠ হইতে হবে, সবাইকে ইমপ্রেস করে দিতে হবে, সবাইকে গানের ফিদা বানাই দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই, এরকম কোনো নিয়ম নাই। লেখক এটা মনে করেন যে এমন কোনো নিয়ম নাই, ওকে। তো বলছে যে যারা কবিতা লিখেন, কবিতা লিখতে গেলে একেবারে মনের মাধুরী মিশিয়ে অনেক উচ্চ মানের কবিতা লিখতে হবে, এমন কোনো নিয়ম নাই। তুমি যা পারো তাই লিখো, তুমি গান যাই পারো তাই লিখো, কোনো সমস্যা নেই। তোমার গানের গলা হিরো আলমের মতো হইলেও তুমি গেয়ে যাও, সমস্যা নেই। এটাই লেখক বলছে। শিল্পরাজ্যে খেলা করার প্রবৃত্তি মানে ইচ্ছা, ন্যায় অধিকার বড় ছোট সকলেরই সমান আছে। অর্থাৎ তোমার যদি কবিতা লিখতে মন চায় তাহলে তুমি কবিতা লিখো, কোনো সমস্যা নাই। এই অধিকার তোমার আছে, তুমি ভালো লিখো খারাপ লিখো, কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারবা। এমনকি একথা বললেও অত্যুক্তি মানে হচ্ছে বাড়াবাড়ি। অত্যুক্তি মানে কি? বাড়াবাড়ি হয় না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই। বলছে খেলার মাঠে ব্রাহ্মণ উঁচু শ্রেণী, শূদ্র নিচু শ্রেণী, উঁচু নিচু এসবের কোনো কি নাই, প্রভাব নাই। অর্থাৎ খেলার মাঠে কি করতে হয় না, উঁচু নিচু এসবের কোনো প্রভাব নাই। বুঝতে পারছো? উঁচু নিচু এখানে কোনো প্রভাব নাই। এই লাইনটা তোমাকে আমি একটু বিশ্লেষণ করে বুঝাই। তো ব্যাপারটা হলো, ছোটবেলায় যখন ক্রিকেট খেলতে গেছো, হ্যাঁ, ছোটবেলায় যখন ক্রিকেট খেলতে গেছো, ভাই আপনি কেন সাহিত্য লিখেন না? সাহিত্য লিখি না মানে আমি সাহিত্য লিখি নাই। আমার আসলে বই মেলাতে একটা কবিতার বই বের করার খুব ইচ্ছা, কিন্তু সত্য বলতে তোমাদেরকে পড়াই, নিজের কাজ কাম, নিজের পাবলিকেশন, কোর্স, কলেজ সবকিছু মিলাই সময় করতে পারি না। বাট আমি কবিতা লিখলে আমি জানি তোমরা প্রত্যেকে আমার কবিতার বই কিনবা, এক একজন। এখানে 4000 পোলাপাইন আছে, 4000 পোলাপাইন একটা করে বই কিনলে 4000 বই সেল হবে। প্রতি বইতে 100 টাকা করে লাভ হলে তাহলে বুঝতেছো লাখপতি হয়ে যাব। এই যে এখন যেমন ফকিন্নি গরিব, তখন আর গরিব থাকবো না। কিন্তু সময়টাই আসলে করতে পারে না, বুঝছো? সময় করতে পারলে একদিন যে কোনো এক বই মেলায় কবিতার বই লিখে তোমাদের সবাইকে চমকিত করে দিব। ভাই আপনার পাঞ্জাবির সাথে উন্না নাই, উন্না আগে থাকতো, বুঝছো? 20-21 সাল পর্যন্ত থাকতো, এরপর বাদ দিয়ে দিছি। আচ্ছা এবার আসো, খেয়াল করো। তো বলছে খেলার মাঠে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নাই। লাইনটা একটু বুঝাই। ছোটবেলায় বল খেলছো, ক্রিকেট খেলছো, মেয়েরা তো খেলো নাই, অনেক মেয়ে খেলে ক্রিকেট, কিন্তু সেটা খুব কম। তো আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, ছোটবেলায় ক্রিকেট খেলার কথা বললে আমি আসলে অন্য জগতে হারাই যাই। তো আমাদের এরকম পাড়া মহল্লা তো সবাই খেলছো না, সারাদিন খালি সকালে কোনো রকম খাইয়া মাঠে গিয়ে পড়ো, এরপর দুপুরে আবার কোনো রকম খাইয়া আবার গিয়ে মাঠে গিয়ে পড়ো। আবার কিছু কিছু পোলাপাইনটা এমন আছে, ওরা সারা দিন 24 ঘন্টা মাঠেই থাকে। তুমি যখন ক্রিকেট খেলার মাঠে যাবা ওরে পাবা। তো এই যে খেলতে গেলে তুমি যদি বড় লোকের ছেলে হয়, আরেকটা যদি গরিবের ছেলে হয়, এখানে কি এরকম কোন নিয়ম আছে যে গরিব ওই ফকিন্নির পোলার লাগে আমি খেলবো না? এরকম কোন নিয়ম কি কোনোদিন হয়েছে বলো? হয় নাই। তো বলছে খেলার মাঠে কিন্তু ব্রাহ্মণ শূদ্র, উঁচু নিচু এগুলোর কোনো কি নাই, পার্থক্য নাই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলে খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। খেলাতে কখনো এটা হয়েছে? অন্য সকল জায়গাতে পার্থক্য থাকতে পারে, হ্যাঁ, কিন্তু খেলতে গেলে, ক্রিকেট খেলা, ফুটবলে যে কোনো খেলাতে গেলে এটা কিন্তু পার্থক্য না যে ও ফকিন্নির পোলা আমি রাজার ছেলে, ফকিন্নির পোলার লগে রাজার ছেলে কিভাবে খেলে, এই কথা কেউ কোনোদিন বলছো? বলো নাই। তো এরকম লেখক এখানে সাহিত্যকে এইভাবে এখানে কি করতেছে, বুঝাচ্ছে। এরপর খেয়াল করো, আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে মানে কোনো বাদ বিচার ছাড়া সে জগতে রাজাদের দলে মিশে যাব। অর্থাৎ আমরা অনেক সময় লিখতে গিয়ে কি করি, চিন্তা করি আল্লাহ আমার লেখা ভালো হবে খারাপ হবে, আমার লেখা পড়ে কি মানুষ হাসবে, আমার লেখা ভালো হবে, মানুষ আবার আমার লেখা পড়ে আবার আমার জুতা দিয়ে পিটবে না, তেমন চিন্তা কিন্তু আসে না। তো এই চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে যদি আমরা যদি সাহিত্যে প্রবেশ করতে পারি, তাহলে বলছে যে রাজাদের সাথে, অর্থাৎ বড় বড় যারা এখানে লেখক আছে তাদের সাথে আমরা কি করতে পারবো, ফাইট করতে পারবো। কোনরূপ উচ্চ আশা নিয়ে এক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যাবে। হ্যাঁ, এখন টার্গেট যদি থাকে, হ্যাঁ আমি লিখবো, লিখে আমি অনেক টাকা ইনকাম করবো, এই উচ্চ আশা যদি থাকে লিখে অনেক টাকা ইনকাম করবো, লিখে রাতারাতি কে যাও। তোমরা ওই যে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন এটা পড়ছো না? এটা অনেকটা কাছাকাছি ধরনের প্রবন্ধ আর কি, যে লিখে অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো, রাতারাতি বড়লোক হয়ে যাবো, তাহলে একদম তলিয়ে যাবা, বুঝছো?
এরপর বলছে লেখকরা অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। যে লেখে সে চিন্তা করে না মানুষ একটু পড়বে, পরে একটু হাততালি দিবে, তাহলে তার মন একটু ভালো হয়, এটা লেখকরা প্রত্যাশা করে। আবার যদি বাহবা না দেন, যদি খুশি না হন, তাকে যদি ভালো লিখছো এটা যদি না বলে, তাহলে মনক্ষুণ্ণ হন, মন খারাপ করেন। কেননা তারাই হচ্ছে যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকল কেবল মাত্র পারিবারিক। এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে, অর্থাৎ লেখকরা এতটুকু আশা করতেই পারে। তার মানে কি, লেখকরা যদি এটাও যদি আশা না করে, তাহলে মানে লেখক তারাই হচ্ছে সামাজিক জীব, আর বাকিরা কি? এটা অনেক সময় আমরা কি করি, আমরা যখন কোনো একটা কিছু যখন দিই, আল্লাহ স্যার আপনি, এক স্যার গান গায় ফেসবুকে ছাড়ছে, তার গান গায়, পোলাপেনকে কমে স্যার আপনি স্যার হয়ে গান গান কেন রে ভাই? সে স্যার হয়ে গান গাইতে পারে না? সে স্যার হয়েছে দেখি কি তার মন নাই? হয় না, জিনিসটা স্বাভাবিক। অন্য 8-10 জন প্রেম করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু স্যার প্রেম করতেছে, আল্লাহ মহাভারত অশুদ্ধ, স্যারেরও তো মন আছে। কথা বুঝতেছো তো? এটা কি করতে হবে, এই আশা রাখতে হবে যে প্রত্যেকে মানুষ। ওকে, এখন স্যার যদি যে লেখে সে যদি বাবা পেতে যদি চায়, তাকে বাবা না দিলে সমস্যা, ব্যাপারটা এমন না, কারণ সেও মানুষ, তারও বাবা পেতে মন চায়, এটা স্বাভাবিক। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কাজ। তাহলে এই যে দেখো কবির কাজ কি, বিশ্ব মানবের সাথে নিত্য নতুন সম্বন্ধ তৈরি করা। বিশ্ব মানবের সাথে খুব গুরুত্বপূর্ণ, সাহিত্যের কাজ হচ্ছে বিশ্ব মানবের সাথে নতুন নতুন আপডেট। 100 বছর 1000 বছর আগে সাহিত্য লিখছে, সেই সাহিত্য আজকে 2025-26 সালে এসেও মিলে যাবে, এটা হচ্ছে সাহিত্য। চণ্ডীদাস বলেছে, সই কেমন ধরিব হিয়া আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। লাইনটা ভালো করে খেয়াল কর, বলছে সই কেমন ধরিব হিয়া আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়ে। সই আমার দুঃখ কিভাবে আমি রাখবো, সেই মধ্যযুগে লিখে গেছে বছরের পর বছর আগে। সই আমার দুঃখ আমি কিভাবে রাখবো, আমার বধূ আমার প্রেমিকা আন বাড়ি যায় আমার আঙিনা দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে আমার প্রেমিক মাইয়া নিয়ে চলে যায়, ডার্লিং নিয়ে চলে যায়, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব। দেখো 1000 বছরের আগের লেখা আজকের যুগের মেয়েদের সাথে মিলে কিনা? আজকের যুগে কোনো মেয়ে তার প্রেমিক যদি তার সামনে দিয়ে আরেক ডার্লিং নিয়ে যদি হেঁটে যদি চলে যায়, তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না? লাগবে না? না, সে বলবে আচ্ছা ঠিক আছে যাও এনজয় করে আসো, বলবে? কখনোই বলবে না। তাহলে 1000 বছর সেই মধ্যযুগের লেখা, সেই চণ্ডীদাসের লেখা আজকে কমন পড়তেছে, আজকের যুগের সাথে কি করতেছে, মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। এটাই হচ্ছে সাহিত্যের কাজ, যে বিশ্ব মানবের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো। আজকে আমি লিখে যাব প্রেম কি, প্রেমের রস কি, আজকে আমি লিখে যাব ভালোবাসা কি, আজকে আমি লিখে যাব কিভাবে প্রেমিকাকে কেয়ার করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। এটা 1000 বছর পরে গেল আবার আমার এই লেখা পড়ে 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 পোলাপাইন প্রেম শিখবে, প্রেমিকাকে কিভাবে কি নিজের দিকে ধরে রাখতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, সেটা 1000 বছর পরে গেলেও সেটা মিলে যাবে। এটা হচ্ছে সাহিত্য। কথা বুঝতে পারছি? এরপর বলছি, এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতার রঙ্গভূমি স্বগুক্তি স্বরূপে উচ্চারিত হয়। আমি কিন্তু সব লাইন বাই লাইন বুঝাইতেছি, একদম প্রত্যেক লাইনের বাস্তবিক উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইতেছি। এমনি কোনো কেউ বুঝাইব না, আমি তোমার এটা বলি তো। এরপর খেয়াল করে দেখো আমরা যেখানে ছিলাম, তো বলছে কি, এমনকি কবির আপন মনের, মানে কবির নিজের মনের গোপন কথা, কবির মনের যে গোপন কথা, এই কথাটি কবির যে গীতি কবিতা, এই গীতি কবিতার রঙ্গভূমি স্বগুক্তি স্বরূপে উচ্চারিত হয়। কবির মনের দুঃখ, কবি ছেঁকা খাইছে, কবির মনের দুঃখ, কবি প্রেমিকাকে পায় নাই, প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, এই কবির মনের দুঃখগুলো তার কি গীতি কবিতার ভিতরে ফুটে উঠতে পারে, বুঝছো? এরপর বলছে, যাতে করে সেই মর্ম কথা 1000 লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে। আর কবি যেটা লিখে যাবে সেটা কবিতার মাধ্যমে 1000 লোকের কানের মধ্যে গিয়ে সেটা কি করবে, প্রবেশ করবে, সেই কষ্টের ধ্বনি প্রতিধ্বনি হবে। এরপর বলছে, কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চস্বরে উচ্চবাচ্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নাই। অর্থাৎ যদি খালি এটাই মনে করেন যে উচ্চস্বরে একটা বক্তৃতার মঞ্চে আমার দাঁড় করে দিলে আমি উচ্চবাচ্য করে, হ্যাঁ, বিশাল বড় হট্টগোল করে ফেললাম, বিশাল জোরে জোরে চিল্লে গলা ভাঙায় ফেললাম, এমন কোনো কথা নাই। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা আপনার করা লাগবে না। এরপর বলছে, সাহিত্য জগতে যারে খেলা করবার বৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। অর্থাৎ যাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যারা মানুষের মন জয় করতে পারে, তারাই একমাত্র পারবে, যাদের মধ্যে সাহস আছে তারাই পারবে, বাকিরা এটা পারবে না। এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি, কই গেল, আমরা যদি একবার কেবল খেলা করার সাহিত্য জগতে লেখকরা অবশ্য হাততালি প্রত্যাশা করেন, কিন্তু না খেলে এটা পড়লাম। তারপর হচ্ছে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয়, এই যে ওকে, এখান থেকে, তাই না?
ওকে, আগের লাইনটা আরেকবার দেখি মিস হয়েছে কিনা। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি। হ্যাঁ ঠিক আছে, এটা পড়ছি তাই না? আচ্ছা, এরপর দেখো, এরপর এখানে বলছে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড় সমাজেও নিত্য পাই। পড়তে আমাদের কার ভালো লাগে না, লেখক কিন্তু মনের কথা বলছে। উচ্চ বাচ্চা মানে উচ্চ স্বরে কথা বলার কি। স্যার আপনি গান গান, তো ভাগ্যিস বলছে গান গান। আবার মাঝে মধ্যে অনেকে এরকম লিখে, বাংলিশ লিখে, তো ভাইয়া আপনি কি গান, এমনি লিখে দাঁড়াও, ভাইয়া আপনি কি গান যা নেন, ভাইয়া আপনি কি গান জানেন, বুঝছো? ওকে, তো এইবার আসলে আমরা যেখানে ছিলাম, তো বলছে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড়সমাজেও পাই। মানুষকে পড়তে কিন্তু ভালো লাগে না। আজকে আমি এখানে একটা খেলার মাঠে আজকে আমি গিয়ে রাস্তার পাশে দাঁড়ায় বলবো যে আসো সবাই আমি পড়াবো, কেউ কিন্তু পড়তে আসবে না। কিন্তু আমি একটা বল নিয়ে আর একটা ব্যাট নিয়ে নাচানাচি করি, দেখবে যে 2-3 জন এসে ভাই আমার বলটা দিন, ভাই আমার ব্যাটটা দিন, আমি 2টা ব্যাট মারি। তো খেলা সবার পছন্দ। টাউন হল হচ্ছে কলকাতার একটা বিখ্যাত স্থান। টাউন হলে বক্তৃতা শুনতে বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। অর্থাৎ টাউন হলে খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা হয়, গুরুত্বপূর্ণ মিটিং মিছিল হয়, অনেক কিছু হয়। মানে গুরুত্বপূর্ণ টাউন হলে কি হয়, বক্তৃতা হয়। সেই যে টাউন হলের বক্তৃতা, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কিন্তু এই টাউন হলের পাশে একটা খেলার মাঠ আছে। এই খেলার মাঠে মানুষের অভাব হয় না। অথচ এই কথা সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, আর গড়ের খেলার মাঠের খেলোয়াড়দের ছুটাছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন। অর্থাৎ টাউন হলে যে বক্তৃতা হয় এটা দেশ এবং জাতির উদ্দেশ্যে হয়, আর আমাদের যে ওই খেলার মাঠে যে দৌড়াদৌড়ি এটার কোনো অর্থ নাই। তারপরেও খেলার মাঠে মানুষ ভরপুর। আসল কথা এই যে মানুষের দেহ মনে সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ। অর্থাৎ মানুষের দেহ মনে যত প্রকার ক্রিয়া আছে, যত প্রকার কাজ আছে, তার মধ্যে ক্রিয়া, এই ক্রিয়া মানে হচ্ছে খেলা, খেলাটাই শ্রেষ্ঠ। কেননা তা উদ্দেশ্যহীন। মানুষের যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। এই যে মানুষ জুয়া খেলে, আমরা যে ক্রিকেট খেলতাম 5 টাকা দিয়ে, তখনকার সময় 5 টাকা 2 টাকা দিয়ে বাজি লাগতাম। 5 টাকা আমি জানি যে যেই ম্যাচ আমার যেই টিম, আমি বা আবার ছোটবেলায় এটাও খেলতাম যে আমার এক বলে 3টা 4 লো, আমার এক বলে 10 রান লো, আমার এক বলে 3টা 4 লো, 2টা 4 লো, এরকম। তা আমি জানি যে ওই যার লয় খেলতেছে হেমাইরা দিব। তারপরও আমি 5 টাকা, তখন তো 5 টাকা মানে কি এখনকার যুগে 5 লাখ টাকার সমান। আমি জানি যে 5 টাকা আমি হাইরে যাবো, ওই 4টা বল, ও 4টা 4 মারবো, তাহলে তারপরও আমি খেলি। আমি জানি আমি টাকা হারাবো, তারপরও খেলি। কেন? কারণটা হচ্ছে আনন্দ। আমি টাকা দিয়েও আনন্দ। এই যে জুয়া খেলে মানুষ জানে হয় সে লাভ করবে, নাহলে সে লস করবে, লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, তারপরে সে খেলে। এটা আনন্দের জন্য, আর কিছু না। এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে যে খেলার ভিতর আনন্দ নেই সে উপরি পাওনা আশা আছে, তার নাম খেলা নয় জুয়া খেলা। অর্থাৎ খেলার ভিতরে যদি টাকাই উদ্দেশ্য হয় তাহলে সেটা খেলা হবে না, সেটা হয়ে যাবে জুয়া খেলা। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সে কারণে কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলেরই অধিকার সমান। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসে আমরা একটু দেখি। এরপর বলছে সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুইয়ের যোগপথ মানে একই কাল সাধনের জন্য মনোজগতের খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষে ব্রতী হন, অর্থাৎ যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে চান, অর্থাৎ ভালো কিছু তিনি করতে চান, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বুঝেন না, গীতার ধর্মও বুঝেন না। অর্থাৎ যার উদ্দেশ্য তাকে যে লিখে টাকা ইনকাম করবো, ওই লোক সে আসলে মানে কোনো কিছুই বুঝে না। সে আসলে লেখা, সে যে গীতের মর্মও বুঝে না, গীতার ধর্মও বুঝে না। মানে ওই যে বলে না, বুঝে না, সে যেটা বুঝে না ওইটাই বুঝে না, সে যে কি বুঝে না সে ওইটাই বুঝে না, এই অবস্থা আর কি। তো এরপর বলছে কেননা খেলা হচ্ছে জীব জগতে একমাত্র নিষ্কর্ম কর্ম। অর্থাৎ জীব জগতের মধ্যে খেলা যেটা, এটা হচ্ছে একমাত্র নিষ্কাম কর্ম, যেখানে এটা আসলে কোনো মানে এটা আসলে কোনো কাজ না, এরকম একটা কাজ। তো এরপর বলছে অতএব মোক্ষম লাভ মানে হচ্ছে কি আত্মার মুক্তি অর্জন। অতএব মোক্ষম লাভ একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন যদিচ তার কোনোই অভাব নেই, তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন। ভগবান যেটা করেছেন বা স্রষ্টা যেটা করেছেন, স্রষ্টা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করে তার অনেক কিছু লাভ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। তারপরেও তিনি কি করছেন, তিনি এটা পৃথিবী তিনি সৃষ্টি করছেন, মানুষ তিনি সৃষ্টি করছেন। অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র,
কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরার স্ফূর্তি, স্ফূর্তি মানে হচ্ছে আনন্দ, এবং তার ফুল আনন্দ। ওকে ওকে, এরপর দেখো, এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র। জীবাত্মা মানে হচ্ছে মানুষ। অতএব সাহিত্য যে আমরা যে সৃষ্টি করি, এই সাহিত্য সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে প্রাণীদেহের আত্মা মানে জীবাত্মা, এই প্রাণীদেহের কাজ হচ্ছে এটা। সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত, কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। অর্থাৎ জীবাত্মা হচ্ছে পরমাত্মার অঙ্গ বা অংশ। জীবাত্মা মানে কি মানুষ, পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর। তো বলছে জীবাত্মা মানে হচ্ছে মানুষ, পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর বা স্রষ্টা। সাহিত্যের উদ্দেশ্য সকলের আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না। এ দুয়ের ভেতর যে আকাশ পাতাল প্রভেদ আছে, সেটি ভুলে গেলে লেখক নিজেই খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করে বসেন। অর্থাৎ সাহিত্য মানে সবাইকে আনন্দ দেওয়া, এটা বুঝতে হবে। সাহিত্যের আসল উদ্দেশ্য না জানলে সে আসলে অন্যকে টার্গেট করে। আমার যদি টার্গেট হয় যে আমি অমুককে লিখে খুশি করব, তাহলে এটা আমি তার জন্য একটা খেলনা বানালাম, এটা আসলে কখনোই কি হবে না, এটা কখনোই সাহিত্য হবে না। ওকে, এরপর বলছে সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্যে যে সদর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। অর্থাৎ আমাদের দেশে এই যে সাহিত্যের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য না জানলে সাহিত্য যে আসলে হয় না, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়। কাব্যের ঝুমঝুমি বিজ্ঞানের চুষিকাঠি, অর্থাৎ কাব্যের ঝুমঝুমি, এত পরিমাণ কাব্য এখন দেখা যায়। বিজ্ঞানের চুষিকাঠি অর্থাৎ চোষার, বিজ্ঞানের চুষিকাঠি অর্থাৎ শিশুদের যে চোষার যে কাঠি, ললিপপ, এটা আর কি। দর্শনের বেলুন, রাজনীতির রাঙার লাঠি, ইতিহাসের নেকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয় জয়কার, এসব জিনিসে সাহিত্যের বাজারে ছেয়ে গেছে। অর্থাৎ এখনকার আমাদের যে সাহিত্য, এখানে অনেক কাব্য পাওয়া যায়, অনেক বিজ্ঞানের মানে অনেক সায়েন্স ফিকশন আমরা পড়ি না, বিজ্ঞানে দর্শন অনেক কিছু পাওয়া যায়, অনেক, এটা ঝুমঝুমিয়ে, কাজের বেলায় কিছুই নাই। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনতুষ্টি হতে পারে, কিন্তু গড়ে লেখকের মনতুষ্টি হতে পারে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটি ভেঙে ফেলে। অর্থাৎ আমরা এখন যেটা তৈরি করি, আমরা কোনো জিনিস লেখার আগে চিন্তা করি যে এটা মার্কেটে চলবে কিনা। এই যে আমি যদি আজকে যদি ইতিহাস নিয়ে লিখি, ইতিহাস মানুষ পড়ে না, প্রেমের কবিতা সবাই পড়ে, তখন যেটা হয়, আমি আসলে মানুষের জন্য খেলনা তৈরি করি, আমি আসলে খেলনা তৈরি করি, আর কিছু না। সেই প্রাচ্য হোক আর প্রশ্চাতি হোক, কাশি হোক আর জার্মানি হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। অর্থাৎ আমরা যদি সেটা যদি লিখি, লেখার পর আমি যদি সাহিত্য না লিখি, আমি যদি অন্যকে টার্গেট করে লিখি, কোনটা মার্কেটে চলবে, কোনটা মানুষ কিনবে, কোনটা লিখলে আমার টাকা ইনকাম হবে, তাহলে আমি অন্যদের জন্য খেলনা তৈরি করি। যেমন বাচ্চারা কি করে, 2 দিন খেলে খেলনার লাথি মেরে ফেলে দেয়, তখন তাদের অবস্থা হবে এরকম। এরপর বলছে, আমি জানি যে পাঠক সমাজে আনন্দ নিতে গেলে তারই প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। অর্থাৎ কাব্যে যেটাই আনন্দ, সেটাকেই লেখক বলছেন যে কি, সেটাই হচ্ছে বেদনা। এরপর বলছে, অপর পক্ষে যুগে পাঠক হচ্ছেন জনসাধারণ, সুতরাং তার মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে। অর্থাৎ এখনকার মানুষ ভালো জিনিস পছন্দ করে না, ওই যে খেলনা টাইপ যেটা, এরকম জিনিসই তাকে বানাতে হবে, নইলে তা বাজারে কাটবে না, অর্থাৎ সেটা বাজারে আর চলবে না। এবং সস্তা করার অর্থ খোলা করে, অর্থাৎ সস্তা করার অর্থ কি, খেলো করা, এটাই বলতেছে যে গুরুত্বহীন হয়ে পড়া। বৈশ্য হচ্ছে প্রাচীন আর্য সমাজের চতুর্বর্ণের 3য় স্তর, যারা কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য করতো। এখানে আর্য মূলত একটা জাত। লেখকের পক্ষে শূদ্র হচ্ছে প্রাচীন আর্য সমাজের নিম্ন শ্রেণীর একটা স্তর, পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অতএব সাহিত্য আর যাই করো না করো, পাঠক সমাজের মনোরঞ্জন করার চেষ্টা করো না। খুব গুরুত্বপূর্ণ লাইন বলছে। অর্থাৎ পাঠকের মন, পাঠক এটা কিনবে কিনা, পাঠক এটা পড়বে কিনা, এটা নিয়ে লেখা যাবে না। লিখতে হবে মন থেকে, লেখা আসতে হবে কোথা থেকে, মন থেকে। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এবার বলতেছে, আচ্ছা তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি মানুষকে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়। তাহলে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দেওয়া নয়, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত। এই যে তোমরা এখন যে লেখা পড়ো, এটা লেখা পড়ো, এই যে রবীন্দ্রনাথের লেখা পড়ো, রবীন্দ্রনাথের লেখার সাথে একজন শিক্ষকের মন কখনোই মিলবে না, সেটাই বলছে, সম্পূর্ণ বিপরীত। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এ তো সকলেরই জানা কথা, কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, একথা শিক্ষকদের স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্য, ধর্মকর্ম যে এক নয়, এ সত্যটি একটু স্পর্শ করে দেখিয়ে দেওয়াই আবশ্যক। অর্থাৎ সাহিত্য আর শিক্ষা দুটো এক নয়, লেখক এটা মনে করেন। এরপর বলছে, প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্তই অনিচ্ছা সত্ত্বে গলদকরণ মানে হচ্ছে গলা দিয়ে খেয়ে ফেলা, গিলে ফেলা, গলা দিয়ে কি গিলে ফেলা করতে বাধ্য হয়। অর্থাৎ শিক্ষা মানুষ জোর করে করে। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়,
সনানন্দে পান করে, কেননা শাস্ত্রমতে যে রস অমৃত। অর্থাৎ শিক্ষা হচ্ছে সেটা যেটা জোর করে পড়ানো হয়, আর সাহিত্য হচ্ছে সেটা যেটা নিজের ইচ্ছায় মানুষ অর্জন করে। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে বিশ্বের খবর জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনের মধ্যে সব কি করা, বিশ্বের খবরাখবর জানানো। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জানানো। কাব্য যে সংবাদপত্র নয় একথা সকলেই জানেন। অর্থাৎ কাব্য তো সংবাদপত্র না যে আপনি কাব্য পড়ে অনেক কিছু জানতে পারবেন, হ্যাঁ, বিশ্বের সকল খবরাখবর পাবেন এমন না। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যই শিক্ষার হস্তে শিক্ষা জন্ম লাভ করেছে। কিন্তু কবির যে নিজের মনের পূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। অর্থাৎ শিক্ষা আলাদা জিনিস, সাহিত্য কবি কবির মতো করে লিখে, সুতরাং দুইটা আলাদা জিনিস। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ করা, শিক্ষা দান করা নয়, তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দ দান করা, শিক্ষা অর্জন করা না। একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। বাল্মীকি, বাল্মীকি হচ্ছে আদি কবি, যিনি রামায়ণ লিখেছেন, রামায়ণের রচয়িতা। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য না। অর্থাৎ বাল্মীকি মুনি ঋষি যারা তাদের জন্য মূলত তার যে রামায়ণ সেটা লিখছেন, জনগণ আম পাবলিকের জন্য না, আমাদের জন্য না। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। অর্থাৎ এটা তিনি মুনি ঋষি যারা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লেখেন নাই, তিনি তাদের জন্য লিখছেন, কিন্তু তার বই পড়ে তারা শিখবে এই উদ্দেশ্যে তিনি লেখেন নাই। অর্থাৎ লেখক এখানে এটা বুঝাতে চাচ্ছেন যে সাহিত্যের উদ্দেশ্য এটা না যে সাহিত্য পড়ে সবাই কি পাবে, শিক্ষা লাভ করবে। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দ আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে, কুশীলব হচ্ছে একজন অভিনেতা, কুশীলব তারা যথা সর্বস্ব, এমনকি কপিল, হ্যাঁ, পর্যন্ত পেলা, পেলা মানে হচ্ছে পাঁচালী কীর্তন আর কি, পাঁচালী কীর্তন টাইপের গান দিয়েছিলেন। রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ অন্যের ধর্ম, অন্ধের ধর্ম এই যে তার সংক্রামক। অর্থাৎ বলছে যে রামায়ণ যখন সবাই শুনে তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, রামায়ণ খুব মজার, শুনলে সবাই খুব মজা পায়, এজন্য। তো রামায়ণের উদ্দেশ্য, রামায়ণ কিন্তু সেই উদ্দেশ্যে লিখে নাই, জ্ঞান গর্বের উদ্দেশ্যে লিখে নাই। অপরপক্ষে লাখে একজনও যে যোগবিশিষ্ট রামায়ণের ছায়া মানান না, তার কারণ যে বস্তুলোককে শিক্ষা দেওয়ার জন্যই রচিত হয়েছিল, আনন্দ দেওয়ার জন্য না। অর্থাৎ আনন্দ দেওয়ার জন্য এই রামায়ণ আসলে লেখা হয় না। আসল কথা এই যে সাহিত্য কোশ্চিন কালেও, কোশ্চিন কাল মানে হচ্ছে কখনো, সাহিত্য কোশ্চিন কালেও স্কুল মাস্টারই ভার নেয়নি, এই যে একটা গুরুত্বপূর্ণ। এখানে লেখক একটু আমাদের মতো যারা বাংলা পড়ে তাদের একটু সমালোচনা করছেন যে সাহিত্য কখনো স্কুল মাস্টারের ভার নেয় না। সাহিত্য মানে মানে বসে বসে পোলাপাইনকে পড়াইতে হবে এমন কোনো বিষয় না, এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারের একালে সাহিত্যের ভার নিয়েছে, অর্থাৎ যারা স্কুল মাস্টার তারা একালে সাহিত্যের ভার নিয়েছে, তারা বাচ্চাদেরকে এই যে ধরে 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 সাহিত্য পড়ায়, এই ভার তো স্কুল মাস্টার বা তারা কি নেয় নাই। এরপর খেয়াল করে দেখো, কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, অর্থাৎ কাব্যরস, কাব্যের যে এত রস, সাহিত্যের যে রস, এই রস আমরা আস্বাদন করতে পারি না, এটা তো আমাদের অরুচি জন্মাইছে। তার জন্য দায়ী এই যুগের স্কুল এবং তার মাস্টার। অর্থাৎ স্কুল মাস্টাররা কাব্যটাকে কি করছে, পোলাপাইনদের লাইন বাই লাইন বুঝাই দেয়, কিন্তু পোলাপাইন তো এটা নিজ থেকে পড়ে পড়ে লাইন বাই লাইন নিজেরা পড়ে পড়ে বুঝার কথা, নিজেরা আনন্দ নিয়ে পড়ার কথা, সেই কাজটা এখন পোলাপাইন করে না। এই জন্য তিনি দায়ী করেছেন স্কুল মাস্টারদেরকে। কাব্য পড়বার এবং বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো এবং বোঝানো। অর্থাৎ কাব্য হচ্ছে মনের আনন্দ নেওয়ার জন্য, আর স্কুল মাস্টার যে কাজটা করেন সেটা হচ্ছে সে এটা পড়ে 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 বাচ্চাদেরকে বুঝায়, এটা তার কাজ না। লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান, অর্থাৎ লেখক আর পাঠকের মধ্যে এখন বাধা হচ্ছে স্কুল মাস্টার। লেখক লিখে পাঠক আনন্দ পাবে, আর স্কুল মাস্টার নিজে আনন্দ পাবে, এটা থেকে বঞ্চিত করে স্কুল মাস্টার কি করে, নিজে লাইন বাই লাইন পড়ায়। এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবি মনের মিলন দূরে যাক, হ্যাঁ, চার চক্ষুর মিলন ঘটে না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু গুণ শুনি। টিকা ভাষ্যে, টিকা ভাষ্যে মানে হচ্ছে যে একটা লাইনের ব্যাখ্যা, আমাদের বইতে বাংলা বইতে প্রতি লাইন বাই লাইন ব্যাখ্যা, এখানে লেখক এটা সমালোচনা করছে যে এই যে লাইন বাই লাইন শব্দের অর্থ প্রসারে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু সে যে কি বস্তু তা চিনি নেই। আমাদের শিক্ষকদের প্রসাদে আমরা এই জ্ঞান লাভ হয়েছে যে পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র, অপরপক্ষে হীরক এবং কাচ যমজ হলেও সহোদর না। অর্থাৎ হীরক আর কাচ দেখতে একই হলেও তারা এক না। এরপর বলছে এর এক জন্ম পৃথিবীর গর্ভে, অপরটির মানুষের হাতে। অর্থাৎ কাচ মানুষ বানায়, হীরক মানুষ বানায় না, এবং উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যের কাজকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্য ভুল করি, এবং হীরা ও কয়লা এক শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করি না, কেননা অরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। ওকে, তো লাস্ট স্লাইড মোটামুটি। এরপর আসো
সাহিত্য শিক্ষার বান নেয় না, অর্থাৎ সাহিত্য কখনো মানুষকে শিখাবে না। কেননা মনোজগৎ শিক্ষকের কাজ হচ্ছে, কবির কাজ ঠিক উল্টো, অর্থাৎ কবির কাজ আর শিক্ষকের কাজ দুটা কিন্তু উল্টো। নিগুড় মানে হচ্ছে খুব গভীর, এটাকে বলে নিগুড়। কারণ কবির কাজ যে হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করানো। অর্থাৎ কবির কাজ হচ্ছে কবি কাব্য বানাবে, লিখবে, আর শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষক প্রথমে ওইটাকে কি করবে, বধ করবে, মুখস্থ করে দিবে পুরো কবিতা, হ্যাঁ, লাইন বাই লাইন। পরে তা সবচ্ছে, সবচ্ছে মানে হচ্ছে সবহে কেটে পরীক্ষা করা, মারা কাটা আর কি, মানে কেটে কুটে এটাকে কি করবে, করা, এবং উপরে তার তত্ত্ব, তার উপর তত্ত্ব আবিষ্কার করা, প্রচার করা। এই সব কারণে নির্ভয় বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করা সাহিত্যের কাজ না, কাউকে শিক্ষা দেওয়া না। সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেত নয়। অর্থাৎ সাহিত্য ছেলে যে খেলনা খেলে এটাও না, আবার গুরু বেত দিয়ে দিয়ে পড়াবে এটাও না। বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায়। তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষে, হ্যাঁ, অনুভূতি সাপেক্ষে, তর্ক সাপেক্ষে নয়। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তাই স্পষ্টতর করা আমার স্পষ্টতর করা আমার অসাধ্য। এই সব কথা শুনে আমার জৈনিক শিক্ষা বক্ত বন্ধু এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। অর্থাৎ সাহিত্য খেলতে খেলতে যেভাবে শিখে, সাহিত্য শিখায়, কিন্তু সেটা খেলার ছলে শিখায়। ওকে, তো চলো এবার আমরা কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম কোশ্চেন বলা হচ্ছে, কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বলো, কোশ্চেন সলভ করো। ওকে, বুঝতে পারছো? ওকে, এবার আসো আমরা একটু দেখি তাহলে এটার উত্তর হচ্ছে কি, বেদিতে। ঠিক আছে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি আমরা কত ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই। এটা খুব সহজ কোশ্চেন। আমরা কত ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই? আমরা কত ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই? আমরা কত ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই? তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে 24 ঘন্টা। উত্তর কি হবে? 24 ঘন্টা। ওকে, এরপর খেয়াল করো, অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থান উঠবার চেষ্টা কিসের কারণ? অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থান উঠবার চেষ্টায় কিসের কারণ বলো? তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে মহাপতনের কারণ, তাই না? সিম্পল। ওকে, এবার আসলে আমরা একটু দেখি যে কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য। কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য বলো? উত্তর হচ্ছে মহাজনদের পথ। এরপর বলছে সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? 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 মনের আনন্দ, মনের কষ্ট, মনের ক্ষোভ, তো বুঝতে পারতো সেটা হচ্ছে কি, মনের আনন্দ। আচ্ছা, এরপর বলছে যে এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই, পার্থক্য নাই বলো? এই পৃথিবীতে
একমাত্র কোথায়? ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কি? খেলার ময়দানে। লেখকরাও অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন। এখানে হাততালি অর্থ কি? নিজেকে প্রকাশ করা, প্রেরণা লাভ করা, স্বীকৃতি লাভ করা, নিজেকে তো বুঝতে পারতেছে। উত্তর হচ্ছে কি? স্বীকৃতি লাভ করা। ঠিক আছে, তো এখানে প্রেরণা লাভ স্বীকৃতি লাভ দুটাই হয়, কিন্তু স্বীকৃতি লাভটাই বেশি রাইট। বাহবা না পেলে লেখকরা কি করেন? বাহবা না পেলে লেখকরা কি করেন? বাহবা না পেলে লেখকরা লেখা বন্ধ করেন, মনক্ষুণ্ণ হন, হতাশাগ্রস্ত হন, রেগে যান। তো উত্তর কি? উত্তর হচ্ছে কি? মনক্ষুণ্ণ হন। সাহিত্যে খেলা প্রবন্ধে কোন মাঠের কথা বলা হয়েছে? গড়ের মাঠ, খড়ের মাঠ। এটা হচ্ছে কি বলছে? ওই যে টাউন হলে গড়ের মাঠ, মানে টাউন হলের পাশে যে মাঠ, ওটাকে বলছে গড়ের মাঠ। জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কি? শিক্ষা, চাকরি, খেলা, অর্থ উপার্জন। জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কি? শিক্ষা, চাকরি, খেলা। নিষ্কাম মানে যেটা কোনো কাজই না। উত্তর হচ্ছে খেলা। আনন্দ ও মনোরঞ্জন একই জিনিস, এক কথা নয়। পরে তো বুঝতে পারতেছো, এক কথা না। আনন্দ আর মনোরঞ্জন কখনো এক কথা না। সাহিত্যের উদ্দেশ্য নয় কোনটি? সকলকে আনন্দ দেওয়া, সকলকে মনোরঞ্জন করা। হ্যাঁ, এটা সাহিত্যের উদ্দেশ্য না। সকলকে মনোরঞ্জন করা এটা সাহিত্যের উদ্দেশ্য না। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের কাছে। সো হোপফুলি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে আমরা আমাদের ক্লাস আজকের মতো মোটামুটি শেষ করছি। এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।